করোনায় বিভিন্ন জেলায় ১৪৬ জনের প্রাণহানি, কুষ্টিয়ায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু। বাড়ছে শনাক্ত। কোভিড পরবর্তী মস্তিষ্ক সমস্যায় ভুগছেন বয়োজ্যেষ্ঠরা। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ১৯ জুলাই পবিত্র হজ। অংশ নেবেন ৬০,০০০ সৌদি নাগরিক। ২০ তারিখ ঈদুল আজহা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিভিন্ন জেলায় আরও ১৪৬ জনের প্রাণহানি। কুষ্টিয়ায় সর্বোচ্চ ২১ জন মারা গেছেন। বগুড়ায় ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে মোহাম্মদ আলী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ। হ্যাঁ, বগুড়া যে কঠোর লকডাউন চলছে, সে কঠোর লকডাউনের মধ্যেও কিন্তু বগুড়াতে করোনার যে প্রকোপ, সে প্রকোপটা কিন্তু বেড়ে চলছে। আজকে ১২ জন এখানে মৃত্যু হয়েছে। বগুড়া ৩টি হাসপাতালে ১২ জনের এখানে মৃত্যু হয়েছে এবং আক্রান্ত যে শনাক্ত হয়েছে ৫৮ জনের। ৩২৮ জনের মধ্যে ৫৮ জনের শনাক্ত হয়েছে, অর্থাৎ ৩০ ভাগের মতন এখানে আক্রান্ত হয়েছে। আর এখানে যে বিষয়টা সেটি হলো যে হাসপাতালগুলোতে যে শয্যা সংখ্যা, সেই শয্যা সংখ্যা কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। এখানে মোহাম্মদ আলী হাসপাতালে, এটা করোনার ডেডিকেটেড হাসপাতাল, সেই হাসপাতালে ২৫০ শয্যা হওয়া সত্ত্বেও কিন্তু ২০০ শয্যাতে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে। কিন্তু ২০০ শয্যার পরেও কিন্তু এখানে আরও ৯১ জন রুগী এখানে রয়েছে। তারা ফ্লোরিং করছে এবং সে ফ্লোরিং করার পরে এক্সট্রা যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছে। এভাবে কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেও কিন্তু যে শয্যা সংখ্যা, সে শয্যা সংখ্যা থেকে কিন্তু অনেক বেশি রোগী এখানে আসছে এবং প্রত্যেক দিনই কিন্তু জেলাসহ বিভিন্ন স্থান থেকে, বগুড়াসহ জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, গোবিন্দগঞ্জ, বিভিন্ন স্থান থেকে কিন্তু রোগীরা আসছে এবং ভিড় জমাচ্ছে। আর এখানে যদি লকডাউনের কথা বলতে চাই, আজকে যে লকডাউনের যে ঘোষণা দেওয়ার পরে কিন্তু আজকে যে লকডাউনটা, সেই লকডাউনটা একেবারে নাই বললে চলে। এখানে প্রশাসনিকভাবে কোনো বিধিনিষেধ নাই। অনর্গল রিক্সা, ভ্যান, যন্ত্রচালিত প্রত্যেকটি যানবাহন কিন্তু এখানে চলাচল করছে। লকডাউনে এখানে অনেক শিথিলতা দেখা দিয়েছে। আর সামনের দিনগুলোতে যদি এইভাবে চলতে থাকে কিন্তু আরও বেশি পরিমাণে রোগী শনাক্ত হবে। বিশেষ করে যে কমিউনিটি পর্যায়ে যে এখানে যে সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটা কিন্তু আরও বাড়তে থাকবে এবং গ্রামাঞ্চল থেকে কিন্তু রোগীরা প্রত্যেক দিনে আসছে। ১০ মিনিট ১৫ মিনিট পরপর কিন্তু এখানে যে অ্যাম্বুলেন্সের যে সাইরন, সে সাইরন বাজিয়ে কিন্তু রোগীরা এখানে আসছে এবং তারা ভর্তি হচ্ছে। এখানে ডাক্তাররা যেটা বলছেন, তারা এই রোগীদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন এবং সব সময় কিন্তু রোগীরা কিন্তু আসছে এবং তাদের যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে, সে কর্মচারী কিন্তু প্রচুর পরিমাণে শর্টেজ রয়েছে। আর এই ছিল আমার কাছে বগুড়া করোনা হাসপাতাল থেকে সর্বশেষ। বগুড়া থেকে করোনা ভাইরাসের সব শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। হঠাৎ করেই মনে থাকছে না কিছুই। অজানা আতঙ্কে কাটছে নির্ঘুম রাত। স্মৃতিগুলো ধোঁয়াশে, নিয়ন্ত্রণহীন। কোভিড থেকে সেরে ওঠার পর প্রথমে স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে এসব লক্ষণ দেখা দিচ্ছে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যে। এছাড়া দিনের পর দিন ঘরবন্দি থাকায় অন্যদেরও উদ্বেগ, উৎকণ্ঠায় বাড়ছে মস্তিষ্ক সহ শারীরিক জটিলতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। জীবন সায়ান্নে পরবর্তী মুকুলে বেঁচে থাকা, পূর্বসূরিদের ভর করে গড়ে ওঠা উত্তরের অবগাহন। বটবৃক্ষ হয়ে ছায়া জড়ানো অঘোষিত প্রতিশ্রুতি জীবনের শেষ বিন্দুতেও। কেবলমাত্র নতুনের মধ্যে বেঁচে থাকার আকুলতা। পরিবারের বয়োজ্যেষ্ঠদের করোনাকালীন সময়ের এমন অবস্থা। মানসিক সমস্যা বা মস্তিষ্কের জটিলতা সমাজের সর্বস্তরের কাছে শারীরিক অন্য সমস্যার মতো স্বাভাবিক নয় বলেই আমরা চিত্রায়নে আশ্রয় নিয়েছি প্রকৃতির। লকডাউনে পার্কের বেঞ্চিটি ফাঁকা। নিয়ম মাফিক সকাল হয়, কিন্তু হেসে ওঠে না সুরিতরা। পাবন্দি জীবনে পরিবারের শিশু তরুণরা যখন নিজেদের ব্যস্ত রাখছেন কোনো না কোনো কাজে, তখন আতঙ্ক, অবসাদ আর উদ্বেগ বয়োজ্যেষ্ঠদের বাড়াচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ জটিল রোগের সূত্রগুলো, বলছেন চিকিৎসকরা। যেটা হয়তো এক্সপেক্ট করা যায় না 60 ইয়ার্সে বা 65 ইয়ার্সে মেমোরি এরকম লস হতো না, কিন্তু এখন কিন্তু মেমোরি অনেক বেশি লস হচ্ছে। ডেলিরিয়াস স্টেট হচ্ছে, সাইকোটিক স্টেজ হচ্ছে। অনেক সময় তারা ভ্রান্ত ধারণা হচ্ছে, কানে উল্টো পুল্টো শুনছে, সেরকম অন্য কিছু দেখছে, সেগুলিও কিন্তু হচ্ছে। এছাড়া সিনিয়র সিটিজেনদের পোস্ট কোভিডে আক্রান্তরা আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাদের মধ্যে নিউরো বা মস্তিষ্কের জটিলতা দেখা দিচ্ছে প্রকটভাবে, বলছেন গবেষকরা। আমাদের দেহ এবং মনকে কিন্তু আলাদা করা বা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কোভিড থেকে সম্পূর্ণ নিরাময় হয়ে যাওয়ার পরেও 30 দিন পরেও অনেকের মধ্যে ওই নিউরোসাইকেট্রিক ম্যানিফেস্টেশন হয়, বিষণ্ণতা দেখা যায়,
তারা হতাশায় ভুগতে থাকেন, তাদের মেমোরি ডিস্টারবেন্স বা স্মৃতি ভ্রম হয়। ঘরবন্দি জীবনের ফলাফল আরও দুর্বিষহ হয় পরিবারের অন্য সদস্যদের অস্থিরতায়। তাই দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে পরিবারে কেয়ারিং শেয়ারিং সমান তালে বাড়াতে হবে বলে মত চিকিৎসকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে প্রশাসনের কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছে যানবাহন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর টাইগার পাস মোড়ে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, জেনিফার, গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে 603 জন, মারা গেছে 3 জন। অর্থাৎ গত কয়েকদিন ধরে সংক্রমণের হার 600-র নিচে নামছে না। একদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, আরেকদিকে সাধারণ মানুষের বেপরোয়া আচরণ। আজকে কিন্তু শনিবার, সরকারের বন্ধের দিন আমরা দেখেছি বিপুল পরিমাণ ব্যক্তিগত যানবাহন, সিএনজি, অটোরিকশা রাস্তায় নেমে আসছে। তাদেরকে যে প্রতিরোধ করবে যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন, তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। গত কয়েকদিন ধরে আমরা বারবার বলে যাচ্ছি চট্টগ্রামে করোনা সংক্রমণের হার একদিকে ঊর্ধ্বগতি, আর কি সাধারণ মানুষ অবলীলে রাস্তায় নামছে, কোনো বিধিনিষেধ মানছে না। শুধুমাত্র বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ কিছু যানবাহনের কাগজপত্র তল্লাশি করছে, এর বাইরে আর কোনো প্রশাসনের তৎপরতা তেমন চোখে পড়ছে, যে কারণে সংক্রমণের হারের ঊর্ধ্বগতির সাথে সাথে মানুষের বেপরোয়া আচরণটা যেন বেড়ে চলেছে। আমরা বলি প্রথম 3 দিন করোনা সংক্রমণের যে বিধিনিষেধ ছিল সেটি সবচেয়ে কঠোর হয়েছে প্রথম 3 দিন। চতুর্থ দিন থেকে যেন কেমন যেন প্রশাসনের শিথিলতা, সেই প্রশাসনের শিথিলতা নিচ্ছে সাধারণ মানুষ। তারা ইচ্ছা মতো রাস্তায় নামছে, ইচ্ছা মতো বেরোচ্ছে, এবং তারপর থেকে কিন্তু সংক্রমণের হার বেড়েছে। আমরা দেখেছি গত 24 ঘন্টায় বলছি 603 জন আক্রান্ত, 3 জন মারা গেছে। তার আগের দিন কিন্তু 773 জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 10 জন। তাহলে বলা চলে সংক্রমণ, যেহেতু গতকাল শুক্রবার ছিল, সংক্রমণের যে পরীক্ষার হার কিছুটা কম ছিল, সে কারণে হয়তোবা শনাক্তের হারও কিছুটা কম দেখানো হয়েছে। কিন্তু আমরা জানি সংক্রমণের হার আসলে বাড়ছে। ক্লিনিক বলেন, হাসপাতাল বলেন, সেখানে কিন্তু করোনা রোগীর স্থান দেওয়াটা অনেকটা কঠিন হয়ে পড়েছে, দূরও হয়ে পড়ছে। সাধারণ মানুষের যে বিধিনিষেধ মানা দরকার সেটি তারা মানছে না। তারা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা অজুহাতে রাস্তায় নেমে আসছে। আমরা দেখেছি ব্যক্তিগত বেশ কিছু যানবাহন রাস্তায় নামছে, তাদের বিভিন্ন স্টিকার ব্যবহার করছে, যে স্টিকার দেখলে আইন শৃঙ্খলা বাহিনী তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং অপরদিকে যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন তাদের যে ব্যবস্থা নিবে সেটাও কিন্তু হচ্ছে না। প্রশাসনে কেমন যেন একটু শিথিলতা দেখিয়ে যাচ্ছে গত 4র্থ দিন থেকে। এরপর প্রশাসন আমরা তেমন রাস্তার মোড়গুলি বা অন্য কোথাও আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যারা এই বিধিনিষেধ প্রয়োগ করবে তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না, যে কারণে সংক্রমণের হার বাড়ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। তো শেষ কথা বলা চলে, গত 24 ঘন্টা চট্টগ্রামে শনাক্ত হয়েছে 603 জন, মারা গেছে 3 জন। গত কয়েকদিন ধরে সংক্রমণের হার 600-র উপরে। সাধারণ মানুষ যে আইন শৃঙ্খলা বাহিনীকে মানবে তা হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন কেমন যেন একটু নীরবতা দেখিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে যানবাহন নিয়ে এবং নানা অজুহাতে, তার সর্বশেষ। চট্টগ্রামে প্রশাসনের কঠোর বিধিনিষেধের মধ্যেও চলছে যানবাহন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সৌদি আরবের আকাশে আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। আগামী 19 জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ, 20 জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। সৌদি আরবের আকাশে অর্থাৎ কোথাও জিলহজ মাসের চাঁদ উদিত না হয় সৌদি রয়্যাল কোর্ট থেকে যে সিদ্ধান্তটি আসার সেটি কিন্তু এসেছে। রোববার থেকে কিন্তু জিলহজ মাসের যে প্রথম দিন সেটি কিন্তু গণনা শুরু হবে। আর এই সিদ্ধান্তটি এসেছে সৌদি রয়্যাল কোর্ট থেকে। চাঁদ দেখা কমিটি কোথাও জিলহজ মাসের চাঁদ দেখতে না পাওয়া কিন্তু ঠিক 30 দিন পূর্ণ করলো জিলহজ মাস। আগামী রোববার থেকে কিন্তু জিলহজ মাসের প্রথম যে তারিখ সেটি গণনা হবে এবং সেই হিসাবে আগামী 8 জিলহজ অর্থাৎ 19 জুলাই কিন্তু অনুষ্ঠিত হবে এবারে যে পবিত্র হজ সেটি, এবং একদিন পরে অর্থাৎ 20 জুলাই অনুষ্ঠিত হবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা। এই দেশের সর্বময় জনগণ যারা আছে তাদের মধ্য থেকে বাছাই করা প্রায় 60,000 ধর্মপ্রাণ মুসল্লি এই বছর পবিত্র হজে অংশ নিতে পারবেন এবং তাদের হাতে বেশ কয়েকদিন সময় আছে, অর্থাৎ হাতে গোনা কয়েকটি দিন পরেই কিন্তু পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে এই দেশটিতে। আরেকটি বিষয় যে সৌদি আরবে আসলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে যে সকল সাধারণ মানুষ বসবাস করছেন অর্থাৎ প্রবাসী সহ সবাই কিন্তু ঈদুল আজহার পালনের জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অনেকে এই দেশের যেই কোরবানির যে হাটগুলো আছে সেখান থেকে কিন্তু পশু সংগ্রহ করছেন এবং নির্দিষ্ট সময় কিন্তু এই দেশে যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সেই ঈদুল আজহার ব্যাপারে এক ধরনের প্রাণায়াম প্রস্তুতি নিচ্ছেন। আর এছাড়াও অনেক প্রবাসী আছে যারা দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন ঈদুল আজহার প্রস্তুতি হিসাবে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে ঈদুল আজহাকে নিয়ে এক ধরনের যে সাড়ম্বর অনুষ্ঠান সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে এই দেশের জনগণ এবং এই দেশে থাকা প্রবাসীরা কিন্তু এক ধরনের আনন্দঘন পরিবেশের ভিতরে তাদের দিনগুলো পার করছেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ দল। সরকারি খরচে মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত ঘর। এই মুহূর্তে বগুড়ার শেরপুরে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, জেনিফার, কিছু কর্মকর্তার অদূরদর্শিতা ও দায়িত্বহীনতার কারণে যে সরকারের আশ্রয়ণ প্রকল্প, যেটি দেশে বিদেশে প্রশংসিত হয়েছিল, সেটি আজ প্রশ্নের মুখে, সেটি অস্বীকার করার উপায় নেই। তবে ঠিক এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে, এখানের যে আশ্রয়ণ প্রকল্প, এখানে মোট 22টি ঘর নির্মাণ করা হয়। যদি দেখতে পাচ্ছেন, অনেক ঘরই এখন বলা যেতে পারে ব্যবহার অনুপযোগী, কেননা যেখানে ঘরটি তৈরি করা হয়েছে তার পাশে একটি খাল রয়েছে। আমরা ঠিক সেই দিকটাতেই এখন আগাচ্ছি। সেই খালের পারে ঘর নির্মাণ করায় মানুষজন এখানে যারা আছেন তারা অভিযোগ করছেন অনুপযুক্ত জায়গায় ঘর তৈরি করা হয়েছিল, এবং ঠিক এই কারণেই আমরা দেখছি যে এই ঘরের পেছনের দিকে যে রান্নাঘর এবং টয়লেট, সেগুলো কিন্তু পার ভাঙার সঙ্গে সঙ্গে ভেঙে নিচে নেমে গিয়েছে। এবং এখন এখানে যেসব অধিবাসী বা যারা বাসায় উঠেছিলেন তারা কিন্তু অনেকটাই ঝুঁকিতে আছেন এবং অনেকেই ঘরে থাকছেন না। কিন্তু ঠিক এই মুহূর্তের সংস্কার কাজ চলছে। এবং আমি একটু জানিয়ে রাখি যে জেনিফার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে এই যে প্রকল্প, এই প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব হোসেন গতকালকে কিন্তু বের হয়েছেন। সারা দেশেই কিন্তু মোট 5টি টিম বের হয়েছে। এরা কিন্তু মূলত বলা হচ্ছে সংস্কার অভিযান। এই অভিযানের মাধ্যমে যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর, সেই ঘরগুলো নির্মাণ করে দেওয়ার বা বসবাস উপযোগী করে দেওয়ার যে পরিকল্পনা, সেটি চলছে। ঠিক এই মুহূর্তে বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের কাজ আপনি দেখতে পাচ্ছেন। এবং জানিয়ে রাখি যে প্রকল্পের এখানে জানুয়ারি মাস থেকে, অর্থাৎ এই বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট 1,20,000-এর মতো ঘর ভূমিহীন এবং ঘরহীন মানুষদেরকে দেওয়া হয়েছে, গৃহহীন মানুষদেরকে দেওয়া হয়েছে। এবং প্রকল্পের যারা কর্মকর্তা বা প্রকল্পের যারা কর্ণধার রয়েছেন তারা বলছেন যে এত ঘরের মধ্যে খুব বেশি সংখ্যক নয়, অল্প কিছু ঘর, তারা বলছেন 300-র মতো কিছু ঘর সারা দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এটি হয়েছে বলে তারা দাবি করছেন। এবং আমরা জানি যে এই প্রকল্পের অনিয়মের দায়ে এখন পর্যন্ত, অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশের উপসচিব থেকে ইউনো লেভেলের প্রায় 5 জন কর্মকর্তাকে কিন্তু এখন পর্যন্ত বহিষ্কার করা হয়েছে বলে আমরা জানি। এবং সরকারের যারা এই প্রকল্পের কর্ণধার যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এটি একটি স্বপ্নের প্রকল্প, অর্থাৎ তিনি চান যে এই মুজিব বর্ষে অর্থাৎ কোনো মানুষ গৃহহীন ভূমিহীন থাকবেন না। সেই যে প্রকল্প, সেই প্রকল্পের কোনো অনিয়ম যদি হয়ে থাকে সেই অনিয়ম কিন্তু সহ্য করা হবে না। যারা অনিয়মের সাথে জড়িত থাকবেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এবং একই সঙ্গে ভবিষ্যতে যে ঘরগুলো নির্মাণ করা হবে সেই ঘরগুলো যাতে পাকাপোক্ত এবং মজবুত করা হয় সে বিষয়টি কিন্তু নজর দেওয়া হচ্ছে এই আজকের যে বা এই যে সংস্কার অভিযান চলছে সেই অভিযান থেকে। জেনিফার, এই ছিল আমার কাছে বগুড়ার শেরপুর থেকে সবশেষ খবর। জেনিফার। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ দল। সে বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। 2020 সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা হয়েছে 5,200 কোটি টাকা। এর একটা বড় অংশই পাচার হয়েছে, যার বেশিরভাগই আবার আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। হরিপদ সাহার রিপোর্ট। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক রিপোর্টে তথ্য মিলেছে, সেখানকার ব্যাংকগুলোতে কমেছে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ। 2018-র নির্বাচনী বছরের পর টানা 2বার কমল এদেশীয় গ্রাহকদের আমানত। আমাদের দেশ থেকে যদি অর্থ পাচার হয় তার মাত্র একটা ডেস্টিনেশন হচ্ছে সুইস ব্যাংক। এর বাইরে অনেক ডেস্টিনেশন রয়েছে, অনেক অন্যান্য উন্নত দেশগুলো আছে। সাম্প্রতিককালে অতি জনপ্রিয় সেকেন্ড হোম প্রজেক্ট, যেটি মালয়েশিয়া বা কানাডা এই ধরনের দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত প্রক্রিয়ায় যে পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সেটার পরিমাণ, ব্যাপকতা এবং গভীরতা অত্যন্ত উদ্বেগজনক। আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমার দেশ থেকে টাকা চলে যায়, আর আমেরিকা চোখ বন্ধ করে থাকলে টাকা আসে, কানাডা চোখ বন্ধ করলে টাকা আসে, মালয়েশিয়া চোখ বন্ধ করে থাকলে টাকা আসে। সুতরাং ওর চোখ খুলে রাখার ইনসেন্টিভ কিন্তু কম। অর্থ পাচার রোধের ক্ষেত্রে আমাদেরটা ঠেকাতে হবে আমাদের। বাংলাদেশের বার্ষিক আমদানি রপ্তানি মিলে আন্তর্জাতিক বাণিজ্যের আকার প্রায় $100 বিলিয়ন। পাশাপাশি বছরে
বছরে 20 থেকে 22 বিলিয়ন ডলার দেশে পাঠান প্রবাসীরা। তবে বাংলাদেশ থেকে অর্থ পাচারের সিংহভাগই বাণিজ্যের আড়ালে হয় বলে মনে করেন বিশ্লেষকরা। পাচার ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও এর সফলতা নিয়ে প্রশ্ন আছে। যখন দেখে যে এ ব্যাপারে পানিশমেন্ট নাই বা ধরা হয় না বা বেঁচে যাচ্ছে কোনো না কোনোভাবে আইনের ফাঁক বলে বেরিয়ে, অবভিয়াসলি এটা ক্রিমিনালদেরকে উৎসাহিত করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি আইনের চোখে সকলের সমান এরকম দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। দরকার রাজনৈতিক সদিচ্ছা। পাচার ঠেকাতে কালো টাকা দেশে বিনিয়োগের সুযোগও দিচ্ছে সরকার। এনবিআর এর তথ্য মতে নির্ধারিত হারে কর দিয়ে গেল অর্থ বছরে 20,000 কোটি টাকারও বেশি সাদা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় বিভিন্ন জেলায় 174 জনের প্রাণহানি, কুষ্টিয়ায় সর্বোচ্চ 21 জনের মৃত্যু, বাড়ছে শনাক্ত। কোভিড পরবর্তী মস্তিষ্ক সমস্যায় ভুগছেন বয়োজ্যেষ্ঠরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।